বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী এই চ্যাপ্টারটি হতে। এই চ্যাপ্টারটি হতে অলরেডি একটি ক্লাস নেওয়া হয়েছে গতকাল বেলা 4:10-এ। আজকে এই চ্যাপ্টারটি থেকে বাকি অংশগুলো আমরা একটু দেখব, বাকি বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো আজকে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস আগামীকালকে আমরা পরবর্তী চ্যাপ্টার হতে কথা বলার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে বিপণন কার্যাবলীর 9টি যে কার্যাবলী রয়েছে সেই 9টি কার্যাবলীর মধ্যে 5টি কার্যাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বিপণন কার্যাবলী কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন, এই 5টি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আজকে আমরা বিপণন কার্যাবলীর যে বাকি 4টি বিষয় রয়েছে সেই 4টি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই 4টি বিষয়ের মধ্যে রয়েছে প্রমিতকরণ, পর্যায়িতকরণ, বিক্রয়োত্ত সেবা এবং বাজার তথ্য সংগ্রহ। এর মধ্যে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। এই চ্যাপ্টার থেকে যদি 10টি কোয়েশ্চেন হয় তো 9টি কোয়েশ্চেনই আসে এই প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ থেকে। এই প্রমিতকরণ ও পর্যায়িতকরণটা গুরুত্ব বিবেচনায় শুধু এই দুটোর জন্যই আমি আলাদা একটি ক্লাস আজকে রেখেছি, সাথে দুটো আরও টপিকস নিয়ে আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের যে 4টা টপিকস আমি আগে বলেছি, প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমরা আগে বিক্রয়োত্ত সেবা এবং বাজার তথ্য সংগ্রহ এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা প্রমিতকরণ পর্যায়িতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো আমরা প্রথমে জেনে নিই যে বিক্রয়োত্ত সেবা। বিক্রয়োত্ত সেবা বলতে কি বোঝা যায়? আচ্ছা, বিক্রয়োত্ত সেবা, এখানে শব্দটা যদি আমরা খেয়াল করি, বিক্রয়োত্তর, বিক্রয় যোগ উত্তর, বিক্রয়োত্তর। বিক্রয়োত্তর বলতে কি বোঝায় আসলে? বিক্রয়োত্তর শব্দটার মিনিং হচ্ছে বিক্রয় পরবর্তী। আচ্ছা, আর সেবা মানে কি আমরা তো সবাই বুঝি, অদৃশ্য মানে অবস্থাগত, যা কিছু আমাদের প্রয়োজন অভাব মেটাতে সক্ষম তাকে কি বলা হয়? সেবা বলা হয়। বিক্রয়োত্ত সেবা বলতে কি বোঝায়? বিক্রয়োত্ত সেবা বলতে বোঝায় বিক্রয় পরবর্তী বিক্রেতা ক্রেতাকে যে সেবা প্রদান করেন তাকে বিক্রয়োত্ত সেবা বলে। বিক্রয়োত্ত সেবা প্রদান করে কে? বিক্রেতা, বিপণনকারী কোম্পানি, তারা হচ্ছে কি বিক্রয়োত্ত সেবাটা প্রদান করেন। গ্রহণ করে কি? গ্রহণ করে হচ্ছে ক্রেতা বা ভোক্তা, আমরা যারা আছি তারা। বিক্রয়োত্ত সেবাটা, এই শব্দটা খুব একটা প্রচলিত না। এই শব্দটার ইংরেজি যে প্রতিশব্দ রয়েছে সেটার সাথে আমরা পরিচিত, সেটাকে বলা হয় ওয়ারেন্টি। তো ওয়ারেন্টিটা আমরা ভালোভাবেই বুঝি ও ওয়ারেন্টি কী আমরা মোটামুটি ভালোভাবেই জানি। যেমন একটি ফোন কিনতে গেলে আমাদেরকে দেখা যায় যে সাধারণত 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। 1 বছরের ওয়ারেন্টি বলতে কী বোঝায় আসলে? 1 বছরের ওয়ারেন্টি বলতে বোঝায় যে 1 বছরের মধ্যে কেনার দিন হতে 1 বছর পর্যন্ত এই ফোন যদি কোনো প্রবলেম ফেস করে বা কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায়ভার সম্পূর্ণ কোম্পানি নেবে এবং বিনামূল্যে এই ফোনটিকে আবার যেন সে ভালোভাবে রান করতে পারে সে ব্যবস্থা করে দিবে। ক্যামেরা নষ্ট হয়ে গেলে কোম্পানি ক্যামেরা ঠিক করে দিবে, ব্যাটারি নষ্ট হয়ে গেলে ব্যাটারি ঠিক করে দিবে, ডিসপ্লে নষ্ট হয়ে গেলে নতুন ডিসপ্লে দিবে, পুরো ফোনটি যদি নষ্ট হয় তাহলে নতুন আরেকটি ফোন দিবে। এই যে 1 বছর পর্যন্ত এই সেবাটা, 1 বছর পরে আর কোম্পানি এই সেবাটা দেয় না। ওয়ারেন্টি হচ্ছে ক্রেতা আর বিক্রেতার মধ্যে এক প্রকার লিখিত একটি চুক্তি, যেখানে বিক্রেতা ক্রেতাকে আশ্বস্ত করেন যে আগামী 1 বছর, কোম্পানি ভেতরে কোথাও সেটা 2 বছর হতে পারে, 10 বছর হতে পারে, যে এত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার এই পণ্য সম্পর্কিত যত ধরনের সমস্যা হবে সকল সমস্যার সমাধান আমি করে দিব বিনামূল্যে। এই আশ্বাসটা কে দেয়? কোম্পানি বা বিক্রেতা দেয়। আর আশ্বাসটা গ্রহণ করে কে? আমরা যারা আছি, ক্রেতা বা ভোক্তা। আচ্ছা, তো ওয়ারেন্টিকে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, ওয়ারেন্টির সাথে আমাদের আরেকটা বিষয় হচ্ছে গ্যারেন্টি। আমরা অনেক সময় ওয়ারেন্টি আর গ্যারেন্টি দুটো বিষয়কে গুলিয়ে ফেলি। বিষয়টা
কিছুটা সিমিলার, আবার কিছু পার্থক্য রয়েছে। মূল পার্থক্যটা আমি একটু বুঝিয়ে বলি। ধরো একটি পণ্যের মধ্যে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি, আরেকটা পণ্যের রয়েছে 1 বছরের গ্যারেন্টি। আচ্ছা, এখন কথা হচ্ছে দুটো পণ্যই নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে ওয়ারেন্টি থেকে আমি কি সার্ভিস পাবো আর গ্যারেন্টি থেকে আমি কি সার্ভিস পাবো? ওয়ারেন্টি থেকে আমি সার্ভিস পাবো হচ্ছে পণ্যটি নষ্ট হয়ে গেছে, তারা এটাকে রিপেয়ার করে আমাকে আবার দিয়ে দিবে। আর গ্যারেন্টি হচ্ছে টোটাল পণ্যটি তারা রেখে দিবে, আমাকে নতুন আরেকটি প্রোডাক্ট আমার হাতে দিবে। এটা হচ্ছে গ্যারেন্টি যদি দেয়। গ্যারেন্টি দিয়ে আবার কী করবে? টোটাল, যেমন আমার মার্কারের এটা যদি ওয়ারেন্টি হয়, কি ওয়ারেন্টি? 1 মাসের ওয়ারেন্টি। 1 মাসের মধ্যে যেটা কালি শেষ হয়ে যাবে তাদেরকে দিবে, আমাকে কালি রিফিল করে দিবে, যে ধরনের প্রবলেম থাকে আমাকে সলভ করে দেবে, যদি এটাতে 1 মাসের ওয়ারেন্টি থাকে। আর যদি ধরো এটা 1 মাসের গ্যারেন্টি, আমি 5 দিন ব্যবহার করে কোনো একটা প্রবলেম ফেস করে তাকে দিব, সেই মার্কারটি আমাকে দিবে না, সে নতুন আরেকটি মার্কার, ঠিক সেম নতুন আরেকটি মার্কার আমাকে দিবে। এটা হচ্ছে গ্যারেন্টি, যেখানে টোটালি পণ্যটাই কি করা হয়? ফেরত দেওয়া হয়, বা টোটাল পণ্যটাই রিপ্লেস করা হয়। এটা হচ্ছে গ্যারেন্টি। আর পণ্য রিপ্লেস না করে পণ্যটি যদি আমরা রিপেয়ার করে দিই, সার্ভিসিং করে দেয়, সেটা হচ্ছে ওয়ারেন্টি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। দুটোই কি দেওয়া হয়? বিক্রয়ের পরে দেওয়া হয়। তাহলে বিক্রয় পরবর্তী সেবা কি? বিক্রয়োত্তর সেবাটা কি? বিক্রয় পরবর্তী বিক্রেতা ক্রেতাকে যে সেবা প্রদান করে তাকে কি বলা হয়? বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি। এবার আসি আমরা বাজার তথ্য সংগ্রহ। আচ্ছা, এই বাজার তথ্য সংগ্রহ খুব সহজ একটা শব্দ, আমাদেরকে জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে এখানে বাজার বলতে আসলে কি বোঝায়। বাজার, এই যে বাজার শব্দটি, বাজার বলতে এখানে কি কোনো স্থানকে বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে? বাজার বলতে কি? কারওয়ান বাজার, কারওয়ান বাজার থেকে তথ্য নেওয়া, যাত্রাবাড়ি যে বাজার আছে সেটা থেকে, মধ্যবাড্ডা বাজার আছে সে বাজার থেকে তথ্য নেওয়া, আসলে কি তাই বোঝাচ্ছে এখানে? তা কিন্তু না। বাজার বলতে আমরা আগে জেনেছি যে বাজার বলতে কাদেরকে বোঝায়? ক্রেতাদেরকে বোঝায়, যারা পণ্যটি ভোগ করে। যে যে পণ্যটি ভোগ করে সে হচ্ছে ওই পণ্যের বাজার। যেমন আমি হচ্ছি মার্কারের বাজার, কারণ আমি মার্কারটা কি করি? ব্যবহার করি। তোমরা হচ্ছে কলমের বাজার, কারণ তোমরা কলমটা ব্যবহার করো। আর আমরা সবাই হচ্ছে কি? মোবাইল ফোনের বাজার, কারণ আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি। তার মানে হচ্ছে যে যে পণ্যটা ক্রয় করে সে হচ্ছে ওই পণ্যের বাজার। তাহলে এখানে বাজার বলতে কাকে বোঝানো হচ্ছে? বাজার বলতে বোঝানো হচ্ছে আসলে ক্রেতা বা ভোক্তাকে। তাহলে তথ্য সংগ্রহ, তাহলে বাজার তথ্য সংগ্রহ বলতে কি বোঝায়? ক্রেতা বা ভোক্তার তথ্য সংগ্রহ করা। তা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। বাজার তথ্য সংগ্রহের সংজ্ঞা কি বলেছে? যে কোনো পণ্য বা দ্রব্যের ক্রেতা বা ভোক্তা সম্পর্কিত তথ্য সংগ্রহ করাকে বাজার তথ্য বলা হয়। তো কি তথ্য নিবে ক্রেতা বা ভোক্তা সম্পর্কে? ক্রেতা বা ভোক্তার চাহিদা, তাদের ক্রয় ক্ষমতা, তারা কি কি বিষয় একটা পণ্য থেকে প্রত্যাশা করে, কোন দামের মধ্যে পণ্যটা প্রত্যাশা করে, তাদের চাহিদা, এগুলো সম্পর্কে কোম্পানি তথ্য নেবে। এই তথ্যকে বলা হয় কি? বাজার তথ্য সংগ্রহ। যখন একটি কলম কোনো একটা কোম্পানি উৎপাদন করবে তখন তারা বাজারে সার্ভে করবে। সার্ভে করে দেখবে যে বাজারে এই কলমগুলো কারা বেশি ব্যবহার করছে। তারা দেখবে যে স্টুডেন্টরা ব্যবহার করছে, তো তারা কত টাকার মধ্যে কলম কিনতে চায়? 5 টাকার মধ্যে কলম কিনতে চায়। কোন কালিটা বেশি ইউজ হচ্ছে? কালো কালিটা বেশি ইউজ হচ্ছে। এগুলো কি করলো? আসলে তারা কিন্তু কলমের বাজার সম্পর্কে কি নিল? তথ্য নিল, যে কলমের বাজারটা আসলে কেমন, কলমের বাজারটা এমন। এরা বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে এটার ভোক্তা, তারা ম্যাক্সিমাম কালো কালি ইউজ করে এবং 5 টাকার মধ্যে তারা কলমটি কিনতে চায়। তখন তারা কি করে? এই তথ্যের উপরে বা এই ইনফরমেশনের উপরে বেস করে পণ্যটি তৈরি করার চেষ্টা করে, যাতে যে ক্রেতা বা ভোক্তা সে সহজেই যেন পণ্যটা ক্রয় করতে পারে। তাই এটাকে বলা হয় কি? বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহ বলতে কি বোঝায়? ক্রেতা বা ভোক্তা সম্পর্কিত তথ্য সংগ্রহ করাকে কি বলা হয়? বাজার তথ্য সংগ্রহ বলা হয়। এবার আসি আমরা আমাদের এই চ্যাপ্টারের, টোটালি চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়টি সেটা হচ্ছে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। আচ্ছা, আমরা প্রমিতকরণ পর্যায়িতকরণ আমরা একসাথে বোঝাবো। একসাথে না বুঝলে এটা আসলে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। একসাথে যদি বুঝিয়ে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধে হবে। আচ্ছা, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ এটা সম্পর্কে অনেক ধরনের তথ্য প্রচলিত আছে যেগুলো পুরোপুরি সঠিক নয়। যেমন প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এই দুটাকেই বলা হয়ে থাকে, বা আমরা 9-10-এ পড়েছ, এই বিষয়গুলো তোমরা আগেও জেনেছ, যে পণ্যকে বিভক্ত করা।
পণ্যকে বিক্রয়ের সুবিধার্থে বা ক্রেতার সুবিধার্থে কি করা হয়, পণ্যগুলোকে বিভক্ত করা হয়। যেমন ধরো মনে করো যে আলু তো বিক্রি করতেছে, সে এটাকে কি করলো, ছোট আলু বড় আলুগুলোকে আলাদাভাবে বিভক্ত করে রাখলো, যার যেটা প্রয়োজন সে সেটা ক্রয় করে নিয়ে যাবে। ইলিশ কি করতেছে, 300 গ্রাম ওজন বা 300 থেকে 400 গ্রামের ওজনের ইলিশগুলোকে এক পাশে, 500 গ্রাম, আধা কেজি এই ওজনের ইলিশগুলোকে এক পাশে, 1 কেজি ওজনের ইলিশগুলোকে এক পাশে, 1 কেজির উপরে ইলিশগুলোকে এক পাশে। তখন যার যেটা প্রয়োজন, যার যেটার প্রতি চাহিদা আছে সেই জন্য সেটা ভালোভাবে ক্রয় করতে পারে। এই যে পণ্যগুলোকে বিভক্ত করা, প্রমিতকরণ পর্যায়িতকরণ মূলত এই বিষয়টাই নিয়েই কথা বলে। এখন এই বিভক্তটা আমাদেরকে যেটা সহজে আমাদেরকে যেটা বলা হয়, যেটা আসলে পরিপূর্ণভাবে সঠিক নয়, যে পণ্যকে যদি তার মানের উপরে বিভক্ত করা হয় বা স্বাদের উপরে বিভক্ত করা তাহলে প্রমিতকরণ, আর যদি আকার বা সাইজের উপরে বিভক্ত করা সেটা হচ্ছে পর্যায়িতকরণ। আসলে বিষয়টি তা না, বিষয়টি আরেকটু গভীরে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, আরেকটু গভীরে যেতে হলে আমি প্রথমে বলি যে প্রমিতকরণটা কি। প্রমিতকরণটা আসলে হচ্ছে যে পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। মানে হচ্ছে যে পণ্যটিকে আমি কিভাবে বিভক্ত করব সেই সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় প্রমিতকরণ। কিভাবে এটাকে বিভক্ত, এটা কি মানের উপরে বিভক্ত করব, না স্বাদের উপরে বিভক্ত করব, না আকারের উপরে বিভক্ত করব, না রঙের উপরে বিভক্ত করব, না সাইজের উপরে বিভক্ত করব, কিভাবে এটাকে বিভক্ত করলে সেটা ক্রেতা সহজেই ক্রয় করতে পারবে বা ক্রেতার জন্য সুবিধা হবে, দ্রুত আমি পণ্যটি বিক্রয় করতে পারবো। এই প্ল্যান বা পরিকল্পনা করাটা হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণটা হচ্ছে মানসিক কাজ, চিন্তা চেতনার কাজ। প্রমিতকরণে কি করা হয়, পণ্যটি সম্পর্কে প্ল্যান করা হয়। কি প্ল্যান সেটা? প্ল্যানটা হচ্ছে এই, কিভাবে আমি পণ্যটি বিভক্ত করলে সহজে আমার পণ্যটি বিক্রয় হয়ে যাবে, দ্রুত আমার পণ্যটি বিক্রয় হয়ে যাবে। এটাকে বলা হয় কি, প্রমিতকরণ। তো প্রমিতকরণের সংজ্ঞা বলা হয়েছে কি, পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করাকে কি বলা হবে, প্রমিতকরণ। যেমন ধরো কেউ একজন ইলিশ, অনেকগুলো ইলিশ ক্রয় করছে, 10 কেজি 12 কেজি ইলিশ করে, বিভিন্ন সাইজের ইলিশ। আর সে চিন্তা করলো এগুলোকে বাজারে সে কিভাবে বিক্রি করবে। দুইভাবে বিক্রি করা যায়। একভাবে হচ্ছে তোমার মনে করো যে পদ্মার ইলিশগুলো এক পাশে, মেঘনার ইলিশগুলো এক পাশে, বা চাঁদপুরের ইলিশগুলো এক পাশে, বরিশালের ইলিশগুলো এক পাশে, এইভাবে বিক্রি করা যায়। স্থানের উপরে ভিত্তি করে বিভক্ত করতে পারে, যে একটা পদ্মার ইলিশ, একটা বরিশালের ইলিশ, একটা চাঁদপুরের ইলিশ। আবার নদীর উপরে ভিত্তি করে বিভক্ত করতে পারে, যে একটা পদ্মার ইলিশ, একটা মেঘনার ইলিশ। আবার আরেকটা যে সাইজের উপরে, যে আমি আধা কেজিগুলো এক পাশে রাখবো, 1 কেজিগুলো এক পাশে রাখবো। মানুষ চিন্তা করবে যে আমি আসলে কিভাবে বিক্রয় করলে ক্রেতা বা ভোক্তা আমার পণ্যটি ক্রয়ের প্রতি আকৃষ্ট হবে। এই যে চিন্তা করাটা, প্ল্যান করাটা, যে আগামীকাল আমি কিভাবে পণ্যটা বিক্রি করব, এই চিন্তার প্ল্যান করাটা হচ্ছে কি, প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ হচ্ছে নির্ধারিত মান অনুযায়ী বা ওই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী পণ্যটিকে বিভক্ত করে ফেলাকে কি বলা হয়, পর্যায়িতকরণ। মানে আমি যেভাবেই বিভক্ত করি, বিভক্ত করা মানে হচ্ছে পর্যায়িতকরণ। সেটা মানের উপরে, স্বাদের উপরে, গন্ধের উপরে, যেভাবে হোক, এই বিভক্ত করাটা হচ্ছে পর্যায়িতকরণ। আর আমি কিভাবে বিভক্ত করব এই প্রশ্নের উত্তর খোঁজাটা, এই প্ল্যান পরিকল্পনা করাটা হচ্ছে প্রমিতকরণ। বিষয়টি আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তোমরা তো ক্লাসটা রিওয়াইন্ড করলে বুঝবে। তারপর আমি আবারও একটু বলছি যে পণ্য আমাকে বিভক্ত করতে হবে। আমার কাছে অনেকগুলো টমেটো আছে, আমি সেগুলো বিক্রি করবো। সেখানে কাঁচা আছে, পাকা আছে, ছোট আছে, বড় আছে। আমি সেটা কীভাবে বিভক্ত করবো? ছোট এক পাশে, বড়গুলো এক পাশে, না কাঁচাগুলো এক পাশে, না পাকাগুলো এক পাশে। আমি পরবর্তী সিদ্ধান্ত নিলাম কি, আমি পাকাগুলো এক পাশে রাখবো আর কাঁচাগুলো এক পাশে রাখবো। আমি এইভাবে কাঁচা আর পাকা এটার ভিত্তিতে আমি কি করব, টমেটোটা বিক্রি করব। এই যে আমি সিদ্ধান্ত নিলাম, প্ল্যান করলাম যে আমি কি করবো, আগামীকালকে কি করব, আমি ছোট টমেটোগুলো এক পাশে, বড় টমেটোগুলো এক পাশে, বা কাঁচা টমেটোগুলো এক পাশে, পাকা টমেটোগুলো আরেক পাশে, এইভাবে বিভক্ত করে আমি কি করব, এটাকে বিক্রি করব। এই যে প্ল্যান করাটা, পরিকল্পনা করাটা, এটা হচ্ছে প্রমিতকরণ। আগামীকালকে যখন আমি এটাকে বাস্তবে রূপ দিব, সেটা হচ্ছে কি, পর্যায়িতকরণ। তার মানে হচ্ছে আমি যেভাবেই পণ্যকে বিভক্ত করি না কেন, সেটাই হচ্ছে পর্যায়িতকরণ। আর এই পর্যায়িতকরণের আগে যখন আমি প্ল্যান করব যে কিভাবে আমি পণ্যটাকে বিভক্ত করলে আমি সহজেই পণ্যটা
বিক্রি করতে পারবো। সেই প্ল্যান পরিকল্পনা করাটাকে কি বলা হয়? প্রমিতকরণ। তার মানে কি দাঁড়ালো এখানে? প্রমিতকরণটা হচ্ছে আগে, পর্যায়িতকরণ হচ্ছে পরে। প্রমিতকরণ হচ্ছে কি? প্ল্যানিং। কিসের প্ল্যানিং? হাউ টু ডিভাইড ইট। এটা প্ল্যান করাটা হচ্ছে কি? প্রমিতকরণ, যে আমি কিভাবে এটাকে ডিভাইড করব। আর সেই প্ল্যানটা যখন বাস্তবে রূপ নেবে, যখন আমি বিভক্ত করে ফেলবো, সেটা হচ্ছে কি? পর্যায়িতকরণ। এই প্রমিতকরণ আর পর্যায়িতকরণ যদি না থাকতো তাহলে কি সমস্যা হতো? তাহলে যে সমস্যাটা হতো, আমরা বাজারে যখন সিম কিনতে যাই না, আমরা সিম, খাওয়ার যে সিম, সবজি, নানা ধরনের সিম দেখবা যে আছে বাজারে। কোনোটার দেখবা যে খুবই পুষ্ট, চামড়া মোটা, কোনোটা দেখা যায় যে ভিতরে দেখা যায় খুব ভালো বিচি আছে, মানে বিচিওয়ালা সিম, বিচি ছাড়া সিম, চামড়া মোটা সিম বা চামড়া পাতলা সিম, বিভিন্ন ধরনের চিকুন সিম, লম্বা, বিভিন্ন ধরনের সিম। এখন যদি প্রমিতকরণ পর্যায়িতকরণ না থাকতো, সকল সিম একসাথে থাকতো, সিমগুলো সব একসাথে থাকতো, আমরা চাইলে একটা নির্দিষ্ট সিম ক্রয় করতে পারতাম। আমার চাহিদা মতো সিম আমি ক্রয় করতে পারবো না। কিন্তু যখন প্রমিতকরণ পর্যায়িতকরণ থাকবে, তখন কি হবে? আমি আমার চাহিদা অনুযায়ী, আমার যেটা পছন্দ, সেই সিমটি আমি কি করতে পারবো? বাজার থেকে ক্রয় করতে পারবো। তারপরে মনে করো যে ধরো তোমার মনে করো যে এটাকে কি বলা যায়, পেঁয়াজ। পেঁয়াজ মনে করো বাজারে গেলেই দেখবো যে দুইটা ক্যাটাগরি থাকবেই পেঁয়াজ, একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে বাংলাদেশি। এখন যদি এরকম হচ্ছে যে ইন্ডিয়ান বাংলাদেশি সব মিক্স করে বিক্রি করতেছে, তখন যে ইন্ডিয়ানটা কিনতে যাচ্ছে সেও বিপদে পড়বে, সে যে বাংলাদেশি কিনতে যাচ্ছে সেও বিপদে পড়বে। তো দুইটা যখন আলাদা করে রাখা হবে, এখানে কি করতেছে? দেশের ভিত্তিতে কি করতেছে? এটাকে আলাদা করতেছে। তো এই যে দুইটা যখন আলাদা করে রাখবে, তখন আমার জন্য কি হবে? কিনতে সুবিধা হবে। আমার যেটা প্রয়োজন সেটা কিনবো। আমার যদি ইন্ডিয়ানটা প্রয়োজন, আমি ইন্ডিয়ানটা কিনবো। আমার যদি দেশিটা প্রয়োজন, আমি দেশিটা ক্রয় করবো। খুব সহজে আমি ক্রয় করতে পারবো। রুই মাছ যখন আমরা ক্রয় করতে যাই, মাছ ক্রয় করতে যাই, দেখবো যে ছোটো বড় ভিত্তিতে বিভক্ত করে রাখে। 1 কেজির নিচে যেগুলো সেগুলো এক পাশে, 1 কেজির উপরে যেগুলো সেগুলো এক পাশে। আমার যেটা আমার ভালো লাগবে আমি সেটা ক্রয় করতে পারবো। কিন্তু সবগুলো যখন হজমরল থাকবে, তখন আমার কোনোটা আমি কিনতে উৎসাহিত হব না। তাহলে এই যে পণ্যকে বিভক্ত করে রাখা, বিভক্ত করা, প্ল্যান করা, এগুলোকে বলা হয় প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। তাহলে প্রমিতকরণ পর্যায়িতর সার মর্ম বা সার কথাটা কি দাঁড়ালো? এক কথা হচ্ছে প্রমিতকরণ পর্যায়িতকরণ মানে হচ্ছে পণ্যটাকে বিভক্ত করা। আচ্ছা, তাহলে কোনটা প্রমিতকরণ, কোনটা পর্যায়িতকরণ? প্রমিতকরণ হচ্ছে আমি কিভাবে বিভক্ত করব, সেই বিভক্ত করার প্ল্যান করাটা, চিন্তা করাটা হচ্ছে কি প্রমিতকরণ। প্রমিতকরণটা দেখা যায় না, হ্যাঁ, মানসিক কাজ। চিন্তা করাটা হচ্ছে কি প্রমিতকরণ। আর সে প্ল্যান অনুযায়ী যখন আমি সেটাকে বিভক্ত করে ফেলবো, সেটা হচ্ছে কি পর্যায়িতকরণ, সেটা দেখা যায়। আচ্ছা, তাহলে সবাই মনে হয় সবাই বুঝতে পেরেছ? প্রবলেম থাকার কথা না, খুব ইজি। যেভাবেই বিভক্ত করি না কেন, দেশ অনুযায়ী, স্থান অনুযায়ী, নদী অনুযায়ী, উৎস অনুযায়ী, সাইজ অনুযায়ী, আকার অনুযায়ী, যেভাবেই রং অনুযায়ী বিভক্ত করি না, বিভক্ত করা হয়ে গেলে সেটা পর্যায়িতকরণ। আর আমি কিভাবে বিভক্ত করব, এই প্রশ্নের আনসার খোঁজা বা পরিকল্পনা করাটা হচ্ছে কি প্রমিতকরণ। আশা করছি প্রমিতকরণ আর পর্যায়িতকরণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরও যদি কারো কোনো সমস্যা হয়, আমি বলবো তোমাদেরকে কমেন্ট করার জন্য। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তারা তাদের সেকশন এবং রোল নাম্বারগুলো দিয়ে কমেন্ট করবে, তাহলে আমরা আমাদের উপস্থিতিটা জানতে পারবো। আমি একটু দেখি কারা কারা ক্লাসে অংশগ্রহণ করেছো বা কারো কোনো সমস্যা আছে কিনা। শুভ প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করে সালাম জানিয়েছে, কিন্তু শুভকে আমি একটা বিষয় বলেছি, বাট সেটা সে শুনছে না কি আমি বুঝতে পারছি না। সে বলতেছে D1A, আসলে ও তো D1A নাই, ও তো সেকেন্ড ইয়ার উঠে গেছে, হচ্ছে D2A। সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই ক্লাসটা দেখছে। শুভ রয়েছে, কমেন্ট করেছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার জন্য যেটা সুবিধা হবে, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে পারবো। কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা সম্পর্কে জানাতে পারবো, প্রবলেমটা নিয়ে কাজ করতে পারবো। তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আমরা ক্লাসটি আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে আমি টোটাল এই 4টা বিষয় সম্পর্কে আবার একটু ওভারভিউ দিচ্ছি। টোটাল বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করছি। আমরা সবাই একটু মনোযোগী হই, একটু খেয়াল করি যে আসলে বিষয়গুলো কি। তো প্রথমে আমি একবার নিচ থেকে আসি। আমরা বাজার তথ্য সংগ্রহ, এটা বিপণনের একটা কাজ। বাজার বলতে কাকে বোঝায়? ক্রেতা বা ভোক্তা। তার মানে কি ক্রেতা বা
ভোক্তা সম্পর্কিত তথ্য সংগ্রহ করাকে কি বলা হয়? বাজার তথ্য সংগ্রহ বলা হয়। আচ্ছা, তাহলে বাজার তথ্য সংগ্রহ বলতে কি বোঝায়? ক্রেতা বা ভোক্তা সম্পর্কিত তথ্য বা ইনফরমেশন কালেক্ট করাকে বাজার তথ্য সংগ্রহ বলা হয়। বিক্রয়োত্তর সেবা, বিক্রয় পরবর্তী যে সেবা প্রদান করা হয় তাকে কি বলা হয়? বিক্রয়োত্তর সেবা। এই সেবা কে প্রদান করে? কোম্পানি প্রদান করে। এই সেবা গ্রহণ করে কে? ক্রেতা বা ভোক্তা। তাহলে ক্রেতা বা ভোক্তা বিক্রয় পরবর্তী কোম্পানির নিকট হতে যে সেবা গ্রহণ করে তাকে কি বলা হয়? বিক্রয়োত্তর সেবা বলা হয়। আচ্ছা, এরপরে আসি আমরা প্রমিতকরণ আর পর্যায়িতকরণ। প্রমিতকরণ পর্যায়িতকরণ মানে হচ্ছে পণ্যকে বিভক্ত করা। একই টাইপের পণ্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ক্রেতার সুবিধার্থে তার সামনে উপস্থাপন করা। কিভাবে বিভক্ত করলে আমার পণ্যটি বাজারে সহজে বিক্রয় হবে, আমি সফল হব, সেই সিদ্ধান্ত গ্রহণ করাটা হচ্ছে প্রমিতকরণ, যার সংজ্ঞায় বলা হয়েছে যে পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। আর পর্যায়িতকরণ হচ্ছে সে প্ল্যান অনুযায়ী বা সে নির্ধারিত মান অনুযায়ী পণ্যগুলোকে বিভক্ত করাকে কি বলা হয়? পর্যায়িতকরণ বলা হয়। তাহলে আমরা সহজভাবে যদি মনে রাখতে চাই, যে সহজভাবে মনে রাখতে গেলে এটাকেই বোঝাবে যে কোনো কিছু বিভক্ত করার পরিকল্পনা করাকে প্রমিতকরণ বলা হয়। আর কোনো কিছু বিভক্ত হয়ে গেলে সেটা যার ভিত্তিতেই হোক, রং, আকার, আকৃতি, গুণ, স্বাদ, মান, সাইজ, যে কোনো ওয়েতে এটাকে বিভক্ত করি না কেন, বিভক্ত হয়ে গেলে সেটা হচ্ছে পর্যায়িতকরণ। ঠিক আছে? তাহলে আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। যেমন ধরো কোনো একটা উদ্দীপকে দেওয়া আছে যে মিস্টার কামাল একজন মুদি ব্যবসায়ী, তিনি চিন্তা করছেন যে তিনি তার যে পেঁয়াজগুলো রয়েছে তার দোকানে, সেই পেঁয়াজগুলোকে তিনি আগামীকালকে দুটো ভাগে বিভক্ত করবেন। ছোট পেঁয়াজগুলোকে এক পাশে রাখবেন এবং বড় পেঁয়াজগুলোকে আরেক পাশে রেখে তারপরে বিক্রি করবেন। এই যে কথাটা আমরা এখন শুনলাম, এটা কি? এটা হচ্ছে প্রমিতকরণ। কারণ তিনি হচ্ছে প্ল্যান করছেন যে ছোটগুলোকে এক পাশে এবং বড়গুলোকে এক পাশে রেখে কি করবেন? বিক্রি করবেন। আচ্ছা, এখন যদি বলা হতো যে মিস্টার কামাল একজন মুদি ব্যবসায়ী, তিনি পেঁয়াজগুলোকে দুটি ক্যাটাগরিতে বিভক্ত করে বিক্রি করছেন, এক পাশে ছোট এক পাশে বড়, এটাকে বলা হয় কি? পর্যায়িতকরণ। এটাকে কি বলা হবে? পর্যায়িতকরণ। তো তোমাদের সুবিধার্থে আমি একটা কথা বলে নিই, তোমরা যদি পরীক্ষার হলে কোনোভাবে যদি গুলিয়ে ফেলো যেটা কি প্রমিতকরণ না পর্যায়িতকরণ, বাট তুমি শিওর এটা হয় প্রমিতকরণ হবে, না হলে পর্যায়িতকরণ হবে, কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না এটা কি প্রমিতকরণ না পর্যায়িতকরণ। তোমাকে যখন উদ্দীপকে প্রশ্ন করবে যে মিস্টার কামালের কাজটি বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত, এখন তুমি বুঝতেছো না এটা কি প্রমিতকরণ না পর্যায়িতকরণ, বাট এটা শিওর তুমি যে হয় প্রমিতকরণ হবে নাহলে পর্যায়িতকরণ। সেক্ষেত্রে তুমি আনসারটা দিবে এভাবে যে মিস্টার কামালের কাজটি প্রমিতকরণ ও পর্যায়িতকরণের অন্তর্ভুক্ত, দুটোই দিয়ে দাও। সেক্ষেত্রে তুমি ফুল মার্কস না পেলেও তুমি 80% মার্কস পাবা। আর যদি মনে করো যে তুমি ভুল করলে, ভুল করে পর্যায়িতকরণ না লিখে প্রমিতকরণ লিখলে বা প্রমিতকরণ না লিখলে পর্যায়িতকরণ লিখলে, সেক্ষেত্রে তুমি কিন্তু 0 পাচ্ছ। কিন্তু সেক্ষেত্রে আবার আরেকটা সম্ভাবনা আছে, তোমার আনসারটা যদি সঠিক হয় তাহলে তুমি 100% মার্কস পাবা। আর যদি তুমি রিস্ক নিতে না চাও বাট মার্কস কিছু হলে পেতে চাও, তাহলে তুমি প্রমিতকরণ পর্যায়িতকরণ দুটোই আনসারে সংযুক্ত করে দিবে, তাহলে তোমাকে অন্তত সেখানে 80% মার্কস দেওয়া হবে। এটা তোমার সুবিধার জন্য। বাট আমি আশা করব যে আমার শিক্ষার্থী যারা রয়েছে তারা একদম স্পেসিফিকলি বলে দিবে এটা কি প্রমিতকরণ না পর্যায়িতকরণ। কারণ আমরা জানি যে পণ্য বিভক্ত করার প্ল্যান করা সেটা হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণ হচ্ছে একটি মানসিক কাজ, চিন্তা চেতনার কাজ, যেটা দেখা যায় না। আর পণ্যটিকে বিভক্ত করে ফেলা সেটা হচ্ছে, বা ভাগ করে ফেলা সেটা হচ্ছে পর্যায়িতকরণ, যেটা দেখা যায় এবং যেটা হচ্ছে একটা শারীরিক কাজ। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এই প্রমিতকরণ পর্যায়িতকরণ নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তোমরা ক্লাসটি আবার একটু দেখবে, ক্লাসটি তো অনলাইনে থাকবে, ক্লাসটি দেখতে পারবে, 2-3 বার ক্লাসটি যদি রিওয়াইন্ড করো এমনিতে বুঝতে পারবে। তারপরে বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবে। তা আমরা আগামীকালকে 4র্থ অধ্যায়, আগামীকাল বলতে আগামী ক্লাসে, আগামী ক্লাস তোমাদের সাথে আমাদের কখন হবে? আগামী মঙ্গলবার বেলা 4টা 10-এ তোমাদের সাথে আমার এখন থেকে সপ্তাহে
দুটো ক্লাস, একটা হচ্ছে মঙ্গলবার 4:10 আর একটা হচ্ছে বুধবার 12:50। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে কবে? আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে মঙ্গলবার 4:10। তখন আমরা কি নিয়ে আলোচনা করব? চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা চ্যাপ্টারটা একটু দেখে রেখো এবং আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার মঙ্গল কামনায় আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।